নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প অভিশপ্ত ভোগ। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলেও অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প অভিশপ্ত ভোগ। আজ আকাশটা সকাল থেকেই মেঘ মেঘ করে রয়েছে। বলা যায় না কখন কিভাবে অঝরে নেমে যাবে। বাবা, ভালো লাগে না? শীতকাল, তার উপর আবার বৃষ্টি, কার ভালো লাগে শুনি? কলকাতায় শীতটা তো আর কম পড়ে না, হাত পা ঠান্ডায় জমে যাওয়ার জোগাড় হয়। এই সময় স্নান করা যে কি ঝক্কির ব্যাপার তা আমি ছাড়া কেউ অন্তত জানে না। কিশোরী তো কতদিন স্নান করে না তার কোনো হিসেবই নেই। কিশোরীর কথা মনে পড়তেই মুখে ছোট একটা হাসি এসে গেল। কি জানি মেসে পড়ে পড়ে কি করছে। আজ এমনিতেও রবিবার, তাই কাজ খুব একটা বেশি নেই। তাই জানলার কাছে বসে আকাশ দেখছি আর মেঘের ভেসে যাওয়া দেখছি। আহা, কি সুন্দরী না মেঘগুলো! হ্যাঁ, কেমন নিজেদের মর্জির মালিক। যখন যেখানে উড়ে যেতে চায় ঘুরে আসে। তারা স্বাধীন। মানুষের মতো খাটিয়ে কাজ করা ওদের মানায় না। ওরা ওইখানেই সুখী থাকুক। সে যাই হোক, পেছন থেকে গিন্নির শব্দ শুনতে পেলাম। পায়ে নুপুরের ছন্দ তুলে কে আর আসবে। সকালে সবে ঘুম থেকে উঠেছি, তাই এক কাপ চা হাতে সামনে দাঁড়িয়ে আমায় দেখে বলল, কি গো, একা একা বসে বসে জানলার পাশে দাঁড়িয়ে কি ভাবছো শুনি? আমি চায়ের কাপটা ওর হাত থেকে নিয়ে তাতে একটা চুমুক দিলাম। বললাম, কি আর ভাববো বলো গিন্নি, কি আর ভাববো? সপ্তাহে তো এই একটাই ছুটির দিন পাই। আজ ভেবেছিলাম তোমায় নিয়ে একটু বেরিয়ে আসবো। দেখো, আকাশের যে অবস্থা, যখন তখন তো নেমে যাবে। আর যাওয়া চলে এই বৃষ্টিতে, বলো তো? তাই এই ব্যাপার? না গো, ঠান্ডায় আমার শরীরটাও ভালো না। আজ আর কোথাও বেড়াতে গিয়ে কাজ নেই। তা তুমি একটা কাজ করো, ভালো লাগছে না যখন কিশোরী ঠাকুরপোকে নিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে একটু ঘুরে আসো, মনটাও ভালো লাগবে, বুঝলে? তা তুমি ভুল কিছু বলোনি। এই মাসে যা কাজ ছিল ঠাকুরমশাইয়ের কাছে তো যাওয়াই হয়নি। মানুষটা কেমন আছে কে জানে। সত্যি না, যাই একটু ঘুরেই আসি, বুঝলে গিন্নি? ঠিক আছে, যাও তুমি, কিন্তু ছাতা নিয়ে যাবে। বৃষ্টির টিকটিকানা নেই, কখন নেমে যায়। আমি গিন্নির কপালে ছোট একটা করে চুমু খেয়ে ভালো মতো শীতের পোশাক চাপিয়ে হাতে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন প্রথম গন্তব্য কিশোরীর মেস। কিশোরীর বলছি কেন, এই কমাস আগে আমিও সেই মেসই থাকতাম। নতুন বিয়ে হওয়ার পর যা হয়, তাই নতুন একটা বাড়ি ভাড়া নিয়েছি। রাস্তায় রবিবার বলে লোকসংখ্যা একটু কমই। আমি একটু মুখ দিয়ে হাঁপ ছাড়তে ধোঁয়া বেরোচ্ছে, এতটাই ঠান্ডা। কিশোরীর মেসের সামনে এসে ডাক দিলাম, কিশোরী, ও কিশোরী, ঘরে আছো নাকি? কোনো সারা শব্দ নেই। তাই ওপরে ঠক ঠক আওয়াজ করে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। বাবা, কিশোরী দেখি বেলা 10টার সময়ও নাক ডেকে ঘুমোচ্ছে। আমি ওকে তুলে বললাম, তা ভায়া, একা থাকার জীবন তো ভালোই উপভোগ করছো দেখি, কিন্তু এখন ওঠো, একটাই তো ছুটির দিন। আর অনেকদিন ঠাকুর মশাইয়ের বাড়িতে তো যাওয়া হয় না। চলো একটু ঘুরে আসি, আর নতুন গল্পও তো শুনি না অনেকদিন। এই চলো চলো চলো। তারানাথের কথা শোনা মাত্রই কিশোরী লাফ মেরে উঠে বলল, তা ভায়া, বিয়ে করে তো তোমার পাত্তাই ছিল না এতদিন। ঠাকুর মশাইয়ের কাছে আবার একা যেতে আমার ভালো লাগে না, তাই আমিও যাইনি। চলো আজ একটু ঘুরে আসি। কিশোরী তাড়াতাড়ি তৈরি হয়ে নিতেই আমরা বেরিয়ে পড়লাম। পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম হরিদার কচুরি আর চায়ের দোকানে। প্রথমে চোখ পড়তেই দোকানের দিকে তাকিয়ে আমি অবাক। সারা রাস্তায় যেখানে লোক নেই, সেই মাঝে হরিদার দোকানে ভিড় জমেছে শীতের গরম গরম কচুরি খাওয়ার নেশায়। সত্যি, শীতকাল তো গরম গরম কচুরি আর ছোলার ডালের আমেজটাই আলাদা। বসার জায়গাগুলো ভর্তি, লোক না হয় চা খাচ্ছে আর না হয় কচুরি। কিশোরী বলল, আরে বসো না ভায়া, চা খেয়ে নি, তারপর যাবো ঠাকুর মশাইয়ের বাড়ি। সকালে উঠে তো কোনো কিছু খাওয়া হয়নি। আলবাত, চাকে আবার না করা যায় নাকি? হ্যাঁ, এরই মধ্যে চা এসে হাজির। আমরা বেশ আয়েশ করে চায়ের সাথে সিগারেট খেয়ে নিলাম, কারণ ঠাকুর মশাইয়ের সামনে আমরা সিগারেট খাই না। কিশোরী বলে উঠল, দাও তো ভায়া, তারানাথের প্রিয় পাসিং শোয়ের প্যাকেটটা নিয়ে নি।
সেটা ছাড়া তো গল্পের আসরখানাই জমবে না। একদম। আর আমি বরং সাথে সাথে গরম কচুরি নিয়ে নি, কি বলো? আহা, শীতের সকালে তারানাথের গল্প আর গরম গরম কচুরি, জমে যাবে দিনটা। আমি বেশ খানিক কচুরি আর ছোলার ডাল নিয়ে নিলাম। দোকান থেকে বেরিয়ে আমরা হাঁটা দিলাম মঠ লেনের দিকে। অল্প এগিয়ে আমরা চলে এলাম সেই চেনা পরিচিত বাড়ির গেটে। আমি এবার বাড়ির গেটে কড়া নাড়ালাম। শব্দ পেয়ে চারি এসে দরজা খুলল। আমাদের দেখে এসে বলল, আরে কাকা বাবুরা যে অনেকদিন যে এদিকে আসেননি। আসুন আসুন, ঘরে আসুন, বাবা বাড়ি আছেন। আর আপনারা চা খাবেন তো? আমি দুধ চা করে আনছি। হ্যাঁ চারিমা, তুমি নিয়ে এসো, আর আগে এটা ধরো। বলে কচুরির পাতাটা তার হাতে তুলে দিয়ে কিশোরী বলল, চারিমা, চাটা একটু পরে দিলেও হবে, আমরা এই খেয়ে এলাম। আগে এটা নিয়ে আসো তো, গরম গরম এই ভাজিয়ে নিয়ে এলাম। তোমার তাড়া নেই মা, আস্তে আস্তে করো, আমরা ঘরে গিয়ে বসি, কেমন? আমরা এগিয়ে গেলাম ঠাকুরমশাইয়ের ঘরের দিকে। তারানাথ তার আরাম কেদারায় বসে রয়েছেন। গায়ে দেখলাম একটা মোটা ধরনের শাল চাপিয়েছেন। সামনে দেখি দুটো বসার জায়গা আমাদের জন্য আগে থেকেই তৈরি। ঠাকুরমশাই যেন আগেই জানতো যে আমরা আসতাম। তারানাথ আমাদের বসতে বলল, আমরা বসলাম। আর সাথে সাথেই কিশোরী হাসি মুখে তারানাথের দিকে পাসিংসের প্যাকেটটা বাড়িয়ে দিল। আমি বললাম, তা ঠাকুরমশাই, আপনার শরীরের খবর কি? তারানাথ একটু হাসল, বলল, আর শরীর, বেঁচে থাকাটাই যেন সব থেকে বড় লড়াই এই জীবনে। নিজে ভালো থাকার থেকে অপরকে ভালো রাখো, এটাই হলো জীবনের মূল মন্ত্র। তা ছাড়ো, কি হে বিভূতি, নতুন বিবাহিত জীবন কেমন কাটছে? এখন তো তোমার দেখাই পাওয়া যায় না। ঠাকুর মশাইয়ের কথা মনে থাকবে তো এরপর? আমি এবার একটু লজ্জিত হয়ে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, সব ভালোই চলছে। এই তো আমরা আজ এসেছি। আজ কিন্তু গল্প বলতেই হবে, অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। তারানাথ এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, কত পথ, কত জঙ্গল একা পায়ে ঘুরে বেরিয়েছি। শ্মশানে বসে সাধনা করেছি, কত সাধু সঙ্গ লাভ করেছি, তার শেষ নেই। তোমাদের জন্য যা গল্প, তা হলো আমার জীবনের সব সত্যিকারের ঘটনা। আমি বুঝলাম তারানাথের মনটা আজ ততটা ভালো নেই। সে তার পুরনো স্মৃতি ঘেঁটে কিছু অজানা কারণে কষ্ট পাচ্ছে। তা ঠাকুরমশাই, এবার তো আমরা এসে গেছি, এখন কিন্তু আর মন মরা হয়ে বসে থাকলে চলবে না। চলুন, আমাদেরকে এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতার গল্পে নিয়ে চলুন তো দেখি। আমাদের যে আর তর সইছে না। এরই মধ্যে চারি ঘরে এসেছে হাতে ধোঁয়া ওঠা গরম গরম কচুরি নিয়ে। তারানাথ বলল, আহা, আবার এই সমস্ত কিছু আনার কি দরকার ছিল? এ তো আমরা সামান্য কিছু খাবার ভালোবেসে নিয়ে আসি, তাতে আবার আপত্তি কিসের? আর এসব তো শুধু আপনার জন্য নয়, আমরাও তো খাই। গল্পের সাথে সাথে এই খাওয়া দাওয়াটা জমে বেশ। তারানাথ আর কিছু বললেন না, শুধু হাসলেন, কারণ তিনি কিশোরীর মশকরাটা ধরতে পেরেছেন। খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারানাথ এবার ওর হাতে তুলে নিল আমাদের আনা পাসিংসের প্যাকেটটা। তারপর সেটা দিয়ে একটা নিয়ে জ্বালিয়ে বড় সড়ো টান দিল। তারপর ওপরের দিকে চেয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, তোমরা আমার বলা অভিজ্ঞতার কাহিনীগুলো যতই গল্প বলো না কেন, সব ঘটনাই কিন্তু একের পর এক সাজানো, আর একটা বলতে বসলে অপরটায় টান পড়ে। আজ আমি যে ঘটনাটি তোমাদের বলতে চলেছি, তা খুব বেশি পুরনো নয়, আর তা আমার ভবঘুরে জীবনের কোনো অভিজ্ঞতাও নয়। কারণ তখন আমি প্রথম কলকাতায় এসেছি। তাও কত হবে, এই 12 কি 13 বছর আগের কথা। এখনো মনে পড়ে গো সেসব পুরনো দিনের কথা। প্রথম তখন তোমাদের বৌঠানকে নিয়ে আসি এই বাড়িতে। এখন মনে হয় কই, এই তো 2 দিন হলো এলাম। তারপর চারির মুখের দিকে তাকিয়ে দেখি ওর 10 বছর বয়স হয়ে গেল। সত্যি সময় কত দ্রুত কেটে যায়। তোমার বৌঠানকে নিয়ে তো আর গ্রামে থাকবো না বলেই এইখানে সব ছেড়ে ছুড়ে চলে এলাম। তখন গ্রামের কথা খুব মনে পড়তো, কিন্তু নতুন বউ, বোঝই তো, তখন প্রথম প্রথম বেশ লজ্জাই করত।
তা তোমাদের বৌঠান কিন্তু ছিল গুণে লক্ষ্মীমন্ত। তার হাতে রান্না, আহা! কিন্তু তখন তো আর বেশি পসার জমেনি, সবে সবে এসে সাইনবোর্ডটা বানিয়েছি এখানে। ওই খাওয়া পড়া যেটুকু দরকার সেটুকু ঠিক জুটে যেত। দিনে ওই দু একটা মানুষ আসতো তখন হাত দেখাতে। এমনিতেও আমি জানতাম মধুসুন্দরী দেবী আমায় বলেই ছিলেন আমার জীবনে কোনোদিন খাওয়া পড়ার অভাব ঘটবে না। তারপর তো পসার ধীরে ধীরে জমে ওঠে, একটু টাকা পয়সা করি। সে যাই হোক, তখন আমার বাড়ির নতুন বউ, বাড়ি থেকে খুব একটা বেরোতাম না। ওই টুকিটাকি বাজার করার জন্য যা, তাই জন্য বেরোই। এক রাতের কথা তখন যতদূর মনে পড়ে, বর্ষাকাল ছিল। আমরা দুইজনেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। তখন রাত 2টোর বেশি হবে না, আর দুইজনেই জেগেছিলাম, এটা ওটা গল্প করছি। এমন সময় বাইরে সদর দরজাটা কেউ যেন ঠক ঠক করে কড়া নাড়ছে। আমি ভাবলাম এই রাত বিরেতে বর্ষার সময় কে আবার এসে খুঁজবে। গিন্নি উঠতে গেল বাইরে দরজা খুলবে বলে। আমি তাকে বাধা দিয়ে বললাম, তুমি বসো, আমি খুলছি। তখন কলকাতার বুকে অনেক চোরের উৎপাত ছিল, আর বৃষ্টির মধ্যে এত রাতে অচেনা কেউ ভেবে আমি গেলাম। সদর দরজার কাছে গিয়ে আগল খুলে দিতেই আমি দেখতে পেলাম এক মহিলা বাইরে দাঁড়িয়ে। অন্ধকারে তার মুখ তেমন দেখা যাচ্ছিল না। মহিলাটি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি তারানাথ চক্রবর্তী? কথাগুলো বলার সময় দেখলাম ওনার গলায় কেমন একটা কান্নার টান আছে, আর কথাগুলো বলার সময় যেন কেঁপে কেঁপে উঠছেন। এমনিতেও বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, মহিলা কোনো ছাতা ছাড়াই ভিজে ভিজে এসছিলেন। আমি বললাম, এ বাবা, আপনি তো দেখছি পুরো ভিজে গেছেন। আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। তবে আপনি এত রাতে? আমার গিন্নি বাইরে এসেই দাঁড়িয়েছিল, ওনাকে ভেজা দেখে গামছা এনে দিল মোছার জন্য। আমি একবার ভালো করে দেখে বুঝলাম বেশ সুন্দরী মহিলাটি, পরনে দামি শাড়ি, গলায় বেশ দামি গহনা। দেখেই বোঝা যায় কোনো সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ। আমি দেখলাম ওনার শাড়ি প্রায় ভিজে গেছে, তাই গিন্নির উদ্দেশ্যে বললাম, ও ওনাকে একটা শাড়ি দাও তো। এইভাবে বেশিক্ষণ ভিজে অবস্থায় থাকলে ওনার তো শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। মহিলা আমার কথা শুনে প্রায় কেঁদে উঠলেন আর বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার পরিবারটা রক্ষা করুন ঠাকুরমশাই। আপনাকে আমার সাহায্য করতেই হবে, না হলে আমার বংশ রক্ষা হবে না। আপনি বাঁচান ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান দয়া করে। আচ্ছা ঠিক আছে, সব শুনবো। আপনি তার আগে নতুন কাপড়টা পরে নিন, এইভাবে তো শরীর খারাপ করবে। তিনি এবার আমার কথা শুনলেন। গিন্নিকে বললাম ওনাকে ভিতরের ঘরে নিয়ে যেতে। আমি তখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বিড়ি ধরালাম, আর ভাবছি কে এই মহিলা, এত রাতে আমার জন্য ছুটে এসেছে। বড় কোনো বিপদ হলো না তো? বেশ কিছুক্ষণ পর আমার গিন্নি আমায় এসে বলল, উনি ঘরে বসেছেন, আপনি যান, আপনাকে কিছু বলবে। আমি একটু গরম গরম কিছু খাওয়ার ব্যবস্থা করি। মনে তো হয় না উনি কিছু খেয়ে এসেছেন। গিন্নি চলে যেতেই আমি বসবার ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি একটু বাইরে দিয়ে গলা খাঁকারি দিয়ে ভিতরে ঢুকলাম। আমার দেখেই উনি আবার কান্না ভেজা গলায় বলে উঠলেন, আমায় বাঁচান ঠাকুরমশাই, আপনার অনেক নাম শুনেছি। একটিবার দয়া করে আমাদের গ্রামে চলুন না, না হলে যে আমার পরিবার বংশের সব কিছু শেষ হয়ে যাবে। উনি আমার পায়ে পড়ে যাবেন। এমন অবস্থায় আমি উনাকে তুলে বললাম, আরে মা, আপনি এ কি করছেন? উঠুন উঠুন, আপনি কোথা থেকে এসছেন আর কি হয়েছে সবটা আমায় খুলে বলুন। আমি আমার সবটা দিয়ে সাহায্য করব। আমার গুরুদেব বলেছিলেন বিপদের মুখে পড়া মানুষের সবসময় সাহায্য করতে। আমি কখনো তার পিছপা হইনি। আপনি বলুন।
আমি বুঝলাম মহিলাটি আমার কথা শুনে একটু শান্ত হলেন। আমি বললাম, সবটা খুলে বলুন মা, আমায় কিছু বাদ দেবেন না। সেই মহিলা একটু চোখের জল মুছে নিয়ে বলা শুরু করলেন। ঠাকুরমশাই, আমি কোনো সাধারণ পরিবারের বউ নই। আমি মাধবপুর গ্রামের জমিদার বাড়ির ছোট বউ। আর আমি আপনার নাম অনেক শুনেছি, তাই এই বিপদের দিনে সবার আগে আপনার কাছে ছুটে এলাম। আমি যেই ঘটনাটা আপনাকে বলতে চলেছি তাতে হয়তো আপনি আমাকেই দায়ী করবেন, সমস্ত কিছুর জন্য ভাববেন যে আমিই দোষী। হ্যাঁ, আমি দোষী, কিন্তু আর কিছুই করার নেই জানেন তো। আমার জন্য এই জমিদার বংশ শেষ হয়ে যেতে বসেছে। আর দেরি করলে আমার প্রাণের বাঁচা ছোট ছেলেটাকে যে আর বাঁচাতে পারবো না। এই নিয়ে পরিবারের কতজনের মৃত্যু যে দেখলাম নিজের চোখে, আর পারছি না, আর পারছি না। এই ভুল যা আমি করেছি তার জন্য হয়তো নরকেও ঠাঁই হবে না আমার, কিন্তু আমি চাই না আর কাউকে হারাতে। আপনি শক্ত হন মা, যা হয়েছে বলুন, না হলে যে আমার কিচ্ছু করার থাকবে না। ঠাকুরমশাই, আমাদের জমিদার পরিবার অনেক পুরনো। ব্রিটিশ আমল থেকে এই জমিদারি চলে আসছে আমাদের। বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। আমার স্বামী হলেন প্রতাপ নারায়ণ রায়, আর আমার মোট 2 সন্তান। আর আমার শ্বশুর মশাইয়ের 2 ছেলে। আমার স্বামী এবং বড় দাদা মিলে এই জমিদারি সামলাতো। সবকিছু ভালোই চলছিল জানেন। আসল কথা, বড় কর্তার হলো একমাত্র মেয়ে, আর আমার 2 ছেলে। ছোট থেকেই আমরা দেখে আসছি জানেন। আমার শ্বশুর মশাই নিজের নাতিদের থেকে নাতনিকে বেশি ভালোবাসতেন যেন। সেই মেয়েটি যেন সবার চোখের মণি হয়ে উঠল। সব কিছুতেই তার যত্ন যেন বাড়িতে আমার ছেলেদের থেকে বেশি। তখন কিচ্ছু বলিনি, আর এতটা আমলও দিইনি জানেন। আমি ভেবেছিলাম সেই মেয়ে আর কতদিন, বয়স তো হলোই, বিয়ে হয়ে চলে যাবে শ্বশুর বাড়ি। তারপর সেই বাড়ির লোকেরা তাকে নিয়ে যা আদিক্ষেতা করার করুক, যত খুশি করুক। এমনই প্রত্যেক বছর নাতনির জন্মদিন উপলক্ষে প্রায় পুরো গ্রাম নেমন্তন্ন থাকতো। এমন শ্বশুর মশাইয়ের ভালোবাসা তার নাতনির প্রতি। আমার স্বামী ওইদিকে তেমন একটা নজর দিতেন না, কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। কিন্তু সমস্যাটা বাড়ল তখন, যখন ওই মেয়ে মানে অনুরাধার বয়স যখন 16-র কাছাকাছি। আমার শ্বশুর মশাই ঠিক করলেন ওনার চোখের মণি, ওনার নাতনি নাকি ওনার চোখের সামনেই থাকবে। ওকে উনি কোথাও বিয়ে দেবেন না, বরং এমন পাত্রের সঙ্গে বিয়ে দেবেন যে ঘর জামাই হয়ে এই বাড়িতেই থেকে যাবে। আর সেই জামাইয়ের নাকি অর্ধেক জমিদারি হবে। আমার মনে হিংসা তো ওই মেয়েকে নিয়ে ছিলই, কিন্তু সেই দিন যেন আরো 100 গুণ সেই আগুন বেড়ে গেল। যজ্ঞের আগুনে ঘি ঢেলে দিলে যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক তেমন। ঘরে নিজের ছোট 2 নাতি থাকতে অর্ধেক জমিদারি পাবে ওই মেয়ে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার শরীর তেলে বেগুনে জ্বলে উঠল। যে করেই হোক এই সব কিছু আটকাতেই হবে আমাকে, এই সব কিছু আমাকে আটকাতেই হবে, এটা ভাবলাম। ওই মেয়ের জন্য আমার ছেলেরা এত বড় জমিদারি থেকে বঞ্চিত হবে, এটাই আমি ভাবছিলাম। আমি তখন লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম, তার খেয়াল ছিল না আমার। এমন সময় আমায় আমার এক দাসী এসে জানায় এক তান্ত্রিক বাবার কথা। সেই বাবা নাকি গ্রামের শেষে শ্মশানে থাকে, আর তার নাকি অনেক ক্ষমতা। আমি একদিন রাতে ঠিক করে নিই ওই মেয়েকে যে করেই হোক পথের থেকে সরাতেই হবে, তবেই আমার ছেলেদের পথ পরিষ্কার। আমি তন্ত্রের জোরে ওই মেয়েকে শেষ করে দিতে চেয়েছিলাম। সেই দিন রাতে আমার স্বামী জমিদারির কাজ সামলাতে শহরে এসেছিলেন। আমি আর অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম রাতের অন্ধকারে।
সবার চোখ এড়িয়ে। সেদিন রাস্তায় কোনো জনমানুষ নেই, তার উপর গ্রামের মেঠো পথ, মাঝে মাঝে দমকা হাওয়া ভেসে এসে শরীরে লাগছে। আকাশে চাঁদ নেই, কারণ সেটা ছিল অমাবস্যার রাত। পরিবেশ অসম্ভব থমথমে, কোথাও কোনো শব্দ নেই, কিন্তু ঝিঝি পোকা ডেকে চলেছে ক্রমাগত। আমি যেন নিজের সাহসকে সেদিন বিশ্বাস করতে পারছিলাম না। আমি এগিয়ে চললাম শ্মশানের দিকে। শ্মশানে প্রবেশ করার সময় আমার গা শিউরে উঠেছিল। আমি পৌঁছলাম বুড়ো বটগাছের তলে, সেই অন্ধকারে ধুনি জেলে ধ্যান করা সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের সামনে একটা অদ্ভুত দর্শন দেবী প্রতিমা। একে আমি চিনি না। সে ধ্যানরতা, অদ্ভুত তার বেশভূষা, পুরো শরীরে ছাই মাখা, মাথায় অজস্র জটার সমারোহ। আমি এগিয়ে গিয়ে সেই তান্ত্রিককে ডাকতেই সে হেসে উঠল। সে বলল, কি চাস তুই, বলে ফেল। এত রাতে এক মেয়ে মানুষ হয়ে যদি তুই শ্মশানে আসিস, তবে তোর সাহস আছে। আমার ক্ষমতার ব্যবহার করতে চাস তো তুই? ঠিক আছে, বলে ফেল কি চাস, কিন্তু মনে রাখিস, তুই যা চাস আমি তা তোকে দেব, কিন্তু কাজ হয়ে যাওয়ার পর তোকে এখানে আবার আসতে হবে। তখন যা চাইবো তাই দিতে হবে আমায়, তবেই। আমার তখন লোভে মাথা ঠিক ছিল না। আমার আঁচলের তলা থেকে একটা টাকা ভর্তি পুটুলি হাতের থেকে সেই তান্ত্রিকের সামনে রেখে বলি, একজনের মৃত্যু চাই, ওকে মরতেই হবে, তাহলেই আমার পথের কাঁটা সরে যাবে। তার জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি। তান্ত্রিক তার মুখে হাসি এনে বলল, প্রাণ নেওয়া তো ঈশ্বরের কাজ, তবে যখন বলছিস একটা কাজ কর, এটা দিচ্ছি, এটা নিয়ে যা। বলে একটা কাগজে মুড়ে মন্ত্র বলে কিছু একটা হাতে দিলেন আমার, আর বললেন, এটা দুধের মধ্যে মিশিয়ে দিবি। তারপর যার মৃত্যু চাস তার একটা মাথার চুল এই পাত্রে ফেলে দিবি। শয়তান জেগে যাবে, আর যাকে মারতে চাস তার ঘরে এই দুধ ভর্তি গ্লাসটা রেখে আসবি। সেই রাতেই শয়তান শেষ করে ফেলবে তাকে। তবে মনে রাখিস, কাজ শেষ হলে কিন্তু তোকে আবার এখানে আসতে হবে। আমি সেই দিনের মতো বিদায় নিয়ে চলে আসি। আর বাড়ি এসে পরের দিন দাসীকে দিয়ে ওর চুল জোগাড় করাই। আমি নিজে যাইনি, কেননা তাতে সন্দেহ হতে পারে। রাতে আমি সেই দুধে সবটা গুঁড়ো দিয়ে দিই, আর তাতে ওর চুল ফেলে রেখে দিই, আর সেটা দিয়ে আসি ওর ঘরে। সেই দিন ঘরে ফিরে এসে আমি এতটা খুশি হয়েছিলাম কি বলবো। আমার মনে হলো যেন আমার পথের কাঁটা এবার সরে যাবে। কাল সকালে উঠে দেখবো হয়তো সব শেষ। সকালে যখন ঘুম ভাঙলো, সত্যি সত্যি বাড়িতে শোরগোল পড়ে গেল। কান্নার শব্দ বাড়িতে শোনা যাচ্ছে। আমি উঠে গেলাম। কি হয়েছে সবটাই আমি জানতাম, কিন্তু উঠেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এ কি, সে তো ঠিকই আছে, দিব্যি পাশে বসে কাঁদছে সে। মৃত্যু ঘটেছে তো আমার শাশুড়ি মায়ের। তার মানে ভুল। হ্যাঁ, ভুল হয়েছিল দাসীর। সে ভুল করে আমার শাশুড়ি মায়ের চুল এনে হাজির করেছিল। আর কি করা যাবে যখন ভুল হয়েছে? আমি কথা দিয়ে এসেছি যখন, আবার আমাকে যেতেই হবে সেই তান্ত্রিকের কাছে। আবার একবার রাতের বেলায় আমি বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। যখন সেখানে পৌঁছলাম, সেই তান্ত্রিক গাছের তলায় বসে গাঁজা সেবন করছিলেন। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই সে বলল, কিরে, কাজ হয়েছে তো? হ্যাঁ, তুই মারতে চেয়েছিলি, হয়ে গেছে তো। এই অঘোরনাথ তান্ত্রিকের কোনোদিনও ভুল হয় না। এই বলে সে অদ্ভুতভাবে হাসতে থাকলো।
আমি খালি হ্যাঁ বলে ওনার সামনে টাকার আরেকটা থলি রাখলাম। উনি হেসে বললেন, আগের দিনের কথা মনে আছে তো? আমি বলেছিলাম কিন্তু আমি যা চাইবো তাই পাবো। টাকা দিয়ে আমি কি করব? আমি অঘরনাথ তান্ত্রিক, ওইসবে আমার লোভ নেই। ওই যে তোর আগের দিনের টাকার পুটলি ওখানে পড়ে আছে, আমি তো অন্য কিছু চাই। আমি বললাম, আর কি চাই আপনার? আমার কাছে যা ছিল দিয়ে দিলাম তো। তান্ত্রিক একটু হেসে জানালো, সব দিয়ে দিয়েছিস? বাহ বাহ, কিন্তু আমার যে ওইসব কিছু চাই না, আমার চাই তোকে। হ্যাঁ হ্যাঁ, তোকে। অনেক তো সাধনা করলাম, সিদ্ধি লাভ করলাম, অনেক ক্ষমতা লাভ করলাম, কিন্তু আমি জয় করতে পারিনি মাত্র নিজের ষড়রিপুর প্রথম রিপুকে। আজ আমি দেহ সাধনায় লিপ্ত হব, আমাকে তার সুযোগ দে। কথা দিয়েছিস যখন, মনে রাখিস। কথা না রাখলে তীব্র অমঙ্গল হবে, মনে রাখিস কিন্তু। আমি তৎক্ষণাৎ জানাই, না না, এ কখনোই হয় না। এই প্রতিশ্রুতি আমি রাখতে পারবো না। বলেই সেইখান থেকে বেরোতে যাব, সেই তান্ত্রিক আমায় পেছন থেকে ধাওয়া করে। তার মুখে তখন লোভের আর কামের ভাষা স্পষ্ট। আমি সেই দিন বুঝতে পারলাম যে কি ভুলটাই না আমি করেছি এখানে এসে। আজ যদি আমায়ও ধরতে পারে, আমাকে অসম্মান করতে, আমার উপর পাশবিক অত্যাচার করতে, এক পাও সে পেছবে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে সেইখান থেকে আমি পালাতে থাকি। গ্রামে পৌঁছানোর আগে পেছন থেকে আমি শুনতে পাই সেই তান্ত্রিকের গলা, তুই যা চেয়েছিলি আমি তা দিয়েছিলাম, আর আমি যা চাইলাম দিলি না। মনে রাখিস, এই অঘরনাথ তান্ত্রিকের নাম। তোর আর তোর বংশের শেষ দেখে আমি তবেই ছাড়ব। মনে রাখিস, আজ তুই আমায় তোর শরীর দিলি না, কিন্তু কদিন পর তোর ওই শরীর নিয়ে আমার কাছে আসবি ভিক্ষা চাইতে, ভিক্ষা। তাও আমি তোকে তা দেব না। তো সেই তান্ত্রিক সেদিন চলে যায়। কিন্তু আমি বাড়ি ফিরে একটা অজানা আতঙ্কে থাকি। এই 2 দিন আগে আমার শাশুড়ি মায়ের মৃত্যু হয়েছিল। এমন সময় পরের দিন সকালবেলায় যখন ঘুম ভাঙলো, ফের বাড়িতে শোরগোল পড়ে গেল। আমি কি হয়েছে জানতে বাইরে বেরিয়ে দেখি আমার শ্বশুরমশাই সিঁড়ি দিয়ে ছাদে উঠে রোজ সকালে শরীরচর্চা করতেন। আজ যেন কিভাবে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে। আমার বুকের ভেতরটা চ্যাত করে উঠল। সেই তান্ত্রিকের কথা তবে সত্যি হলো না তো? সে সত্যি প্রতিশোধ নিচ্ছে না তো? এইরকম হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর তার ঠিক 10 দিনের মাথায় আবার একটা দুঃসংবাদ আসে। শহরে আমার বড় ছেলে থাকতো, একা পড়াশোনা করত। তার দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে। আমার ছেলের নিথর দেহটা যখন আমার সামনে পড়েছিল, আমি তখন বুঝতে পারলাম কি ভুলটাই না আমি করেছি। আমার একটা ভুলের জন্য 3-3টে প্রাণ চলে গেল। এই সবের দোষ শুধুমাত্র আমার। আমি মোহ আর লোভের বশে অন্ধ হয়ে এই সব করেছিলাম। আমার সামনে বসা মহিলাটি এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আর বলতে থাকলো, সব আমার দোষ, সব কিছু আমার জন্য হয়েছে। আমার নিজের ছেলেটাও যে আর থাকলো না। আর একটাই ছেলে রয়েছে আমার। ছোট ছেলেটাকে আপনি বাঁচান ঠাকুর মশাই। আমি আর কিচ্ছু চাই না। আমার বাড়ির আর কেউ মারা যাক আমি চাই না। আমি অনেক ভুল করেছি, আর আমি ভুল করতে চাই না। বংশের প্রাণ রক্ষা করতে গিয়ে এবার সত্যি আমার নিজের নারীত্ব তুলে ধরতে হবে সেই তান্ত্রিকের কাছে। আপনি আমার শেষ ভরসা ঠাকুর মশাই, আমার রক্ষা করুন, আমার রক্ষা করুন। মহিলার এতগুলো কথা শুনে আমি তো থমে রেখেছি। একটা এত সুন্দর মহিলার মনে
এতটা লোভ আর পাপ থাকতে পারে যে শেষ করেছে সে এতগুলো প্রাণ? সত্যি আমার ওকে সাহায্য করা উচিত কিনা সেটাই ভাবছিলাম। মহিলাটি আবার আমার পায়ে লুটিয়ে পড়লেন আর বললেন, আমি 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 এখন ভিক্ষা চাইছি। আমার ছোট ছেলে আর পরিবারকে রক্ষা করুন। আমি আর পারছি না। এইভাবে ওই তান্ত্রিক শেষ করে দেবে আমাদের বংশ। আমি আমার নিজের সম্মানের বিনিময়ে এই সব দেখব। রক্ষা করুন ঠাকুরমশাই। আমি বুঝলাম মহিলাটি ভুল করেছেন ঠিকই, কিন্তু ওরও ভুলের সাজা সে পেয়েছে। যে প্রিয়জন না ছেলেকে হারিয়েছে, কিন্তু এখন সে আমার কাছে ক্ষমা চাইছে। আর এখন যে কটা প্রাণ এই বংশে আছে তাদের সবাইয়ের প্রাণ না নিয়ে সেই তান্ত্রিক ছাড়বে না। এতগুলো মানুষের জীবন রক্ষা আর যতই দোষী হোক, একজন নারীর সম্মান রক্ষা করার জন্য যদি আমায় সাহায্য করতে হয় তা আমি করব। আর কোনো মৃত্যু হবে না ওদের বংশে। মনে মনে আমি ঠিক করলাম, ভুল করলেও কিন্তু তিনি এখন বিপদে পড়ে আমার কাছে এসেছেন। মহিলা আবার আমার সামনে কেঁদে বললেন, আমি আমার পরিবারকে গয়ায় পিণ্ডদানের জন্য পাঠিয়েছি ঠাকুর। আপনি চলুন আমার গ্রামে। রক্ষা করুন এবার আমাদের ঠাকুর। আপনি আমার শেষ ভরসা। না হলে যে সেই তান্ত্রিকের কাছে আমার নারীত্ব তুলে ধরতে হবে। রক্ষা করুন আমার বংশকে। আপনি শান্ত হন। আপনি অন্যায় করেছেন, কিন্তু এক তান্ত্রিক হয়ে যে এমন কোনো মানুষ করতে পারে তা আমার ভাবনারও অতীত। বেশ, এতগুলো প্রাণের কথা যখন আসছে, আমি আপনার সাথে আপনাদের বাড়িতে যাব আর আপনাদের রক্ষা করার চেষ্টা করব। তবে আপনি বলছেন আপনাদের পরিবারে কেউ গয়া গেছে, তা বেশ ভালোই হয়েছে। আমি যে যাব এই কথা কেউ যেন জানতে না পারে। আপনি কাল সকাল হতেই যেমন আজ রাতে এসেছিলেন তেমনই ফিরে যাবেন কাল সকালের ট্রেনে। আমি সময় বুঝে পরে যাব, একটু কাজ আছে। তবে আমি আসবো, নিশ্চিন্তে থাকুন। আর আপনার বাড়িতে এখন কে কে আছেন? এখন আমি, আমার ছোট ছেলে, বড় গিন্নি আর তার মেয়ে আছি। আর আছে দাসীরা আর কাজের লোকেরা। বাড়ির কর্তারা সবাই গেছে গয়া। ঠিক আছে, আপনি আজ রাতে আমার বাড়িতেই থাকুন। নয়, এই রাতে কোথাও বেরোবেন না। কাল সকালে বেরিয়ে যাবেন। আপনার বাড়ির ওপর যে কোনো সময় অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে, তাই আমায় যত তাড়াতাড়ি সম্ভব কিছু না কিছু করতেই হবে। সেই দিন রাতে আমার স্ত্রী ওনাকে খাবার দিতে তিনি সামান্য কিছু মুখে তুললেন। ঘরে আমার স্ত্রী আর উনি শুলেন, আর আমি শুলাম বাইরের ঘরে। পরের দিন সকালে ওনাদের কাছে ওনাদের গ্রামের ঠিকানা আর কিভাবে যাব সবকিছু জেনে নিয়ে ওনাকে ছেড়ে দিলাম। আর এও বলে দিলাম আমি যে যাচ্ছি তা যেন উনি কাউকে না বলেন। আমার মনে তখন চলেছে, এই সমস্ত নিম্ন শ্রেণীর তান্ত্রিকদের আমার ভালো মতোই চেনা আছে। ওরা কারো ভালো করতে পারুক বা না পারুক, ক্ষতি করতে ভালোই পারে। আর তার ক্ষমতা নিশ্চয়ই ভালো কিছু আছে। তা সেই মহিলার সমস্ত ঘটনা শুনে আমি বুঝে গেছি। তাই মনটা বারবার বলছিল, অচেনা শত্রুর থেকে সেই তান্ত্রিকের সাথে দেখা করি। সেই তান্ত্রিক তো আমায় আর চিনতে পারবে না, আর তার সাথে যদি ভাব জমাতে পারি তবে তাকে সেই বংশের ক্ষতি করতে পারা থেকে বিরত করতে সুবিধা হবে। আমি নিজের বিয়ের আগের জীবনে এই রকম কত নিম্নমানের তান্ত্রিক দেখেছি, কত জনের সঙ্গে রাত কাটিয়েছি, কত সাধনার গল্প তারা করে। তাই তার সাথে ভাব জমাতে আমার বেশি সময় লাগবে না আমি জানি। কিন্তু চিন্তা আরেক জায়গায়। সেই তান্ত্রিক যদি আমায় ওই সব ঘটনা খুলে না বলে তাহলে মুশকিল। সে যাই হোক, অত চিন্তা করে কাজ নেই। মা মহামায়া আমার সাথে আছেন। সেই দিন দুপুরবেলা আমি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম ওই গ্রামের উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য। আসার সময় গিন্নি চিন্তা করবে ভেবে আমি বলে এসেছিলাম, আমায় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
আমি খুব তাড়াতাড়ি কাজটা মিটিয়ে ফিরে আসব। আসলে সে তো আর জানতো না যে আমি সেখানে নিজের তন্ত্রবিদ্যা দিয়ে আরেক তান্ত্রিককে অন্যের ক্ষতি করা থেকে আটকাতে যাচ্ছি। আমি সেই মহিলাকে বলে দিয়েছিলাম ওকে না জানাতে, শুধু শুধু চিন্তা করবে। সে জানে আমি ওই জমিদার বাড়িতে কুষ্ঠি বিচার বা বাড়ির শান্তির জন্য এক যজ্ঞ করতে যাচ্ছি, এমন জাতীয় একটা কিছু করতে যাচ্ছি। সে খালি মাথা নাড়িয়ে বলেছিল, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন, এখন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ুন দেখি। তখন তাকে কাছে টেনে নিয়ে বলেছিলাম, আচ্ছা তাই হবে, আমি কাজ সেরে তাড়াতাড়ি ফিরে আসব। কিশোরী দেখলাম মুখ টিপে একটু হাসল। আমি ওর দিকে তাকিয়ে একটু হেসেও নিলাম, তারানাথকে অবশ্যই বুঝতে না দিয়ে। গল্প চলার সময় বাঁধা পড়লে তা আবার আমাদের দুজনের কারোরই ভালো লাগে না। তারানাথ আবার বলা শুরু করলেন, সে যাই হোক, আমি ট্রেনে উঠলাম, কিন্তু কলকাতা শহরে সেই বড় বড় ইমারতের কাঠামো ছাড়িয়ে যখন বেরোলাম, চোখের সামনে খোলা মাঠ ভেসে উঠল। আমাদের ট্রেন গাড়ির জানলা দিয়ে বেশ ভালো ঠান্ডা বাতাস আসছিল। আমি বুক ভরে বাইরের গ্রামের হাওয়া নিজের ভিতরে নিলাম। আসলে শহরের মানুষ এইরকম সুন্দর দৃশ্য আর পরিশুদ্ধ বাতাস পাবো কি? শহরের থেকে সব ঢের গুণ বেশি ভালো। কিন্তু আমার মন তখন পড়ে আছে বরাবরের মতো বাইরের দিকেই। চারিপাশে তখন প্রকৃতির সৌন্দর্য আমায় মন্ত্রমুগ্ধ করে রেখেছে। চারপাশে সবুজের সমারোহ, মাঠের চারপাশে শুধু সবুজ আর সবুজ ধান ক্ষেত দেখা যাচ্ছে। যত দূর চোখ যায় শুধু সুদূর প্রসারী বন জঙ্গল আর মাঠঘাট। তখন দুর্গাপুজো আসতে আর 1 মাস বাকি, তাই এ পাশে ও পাশে শত শত কাশফুলও ফুটে থাকতে দেখলাম। আমার চোখ ওই জানলাটার বাইরে যেন আরেকটা অদ্ভুত জগৎকে দেখতে পাচ্ছে। সত্যি সবকিছু যেন স্বপ্নের মতো, আর আমি সেই স্বপ্নের দুনিয়ায় ক্রমাগত হারিয়ে যাচ্ছি। কিন্তু আমি জানি না যে জমিদার বাড়ির মধ্যে আমার জন্য কি বিভীষিকাময় পরিস্থিতি অপেক্ষা করে আছে। মনটাও যেন কেমন খচখচ করে উঠছে। মনকে শান্ত রাখা দরকার, তাই বাইরের দৃশ্য দেখতে দেখতে চলাই ভালো। আমি অনেক দিন বাইরে এদিক ওদিক বেরোই না। যে মানুষটা বিয়ের আগেও রাত কাটিয়েছি পথে পথে ঘুরে ঘুরে আর শ্মশানে সাধনা করে, সে এখন সংসার জীবনে বন্দী। তাই নিজে থেকেই মুখে একটা হাসি আসছিল। সে যাই হোক, যখন পৌঁছলাম তখন বিকেল হয়ে আসছে, সন্ধ্যা নামার মুহূর্ত। আমি প্রথমে স্টেশনের বাইরে থাকা একটা চায়ের দোকানে চা খেয়ে লোকটাকে জেনে নিলাম এখানে শ্মশান কত দূর। লোকটা আমায় পাগল ভাবলো কিনা জানি না, আর ভাবার কারণও নয়। আমি এখন নিজের আগের লাল বসন পরিহিত তান্ত্রিকের সাথে ভাব জমাতে যাব আর তৈরি হয়ে যাব না, তা হয় নাকি? হেঁটে এগিয়ে গেলাম শ্মশানের দিকে। রাত তখন কতটা হবে তা জানি না। পৌঁছে গেলাম শ্মশানের ভূমিতে। একটানা কথাগুলো বলে তারানাথ একটু থামলেন। তারপর হাতে একটা পাসেংশোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে দিয়ে একরাশ ধোঁয়া ছাড়লেন। সত্যি লোকটার অগাধ ক্ষমতা গল্প বলার, আর অভিজ্ঞতার তো শেষ নেই। এই গল্পগুলো শোনার জন্যই তো আমি আর কিশোরী প্রতি সপ্তাহে ছুটির দিনগুলো ছুটে আসি তারানাথের কাছে। ঠাকুরমশাই আবার বলা শুরু করলেন, তা কোথায় ছিলাম আমি? হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামের পুরনো শ্মশানের দিকে ধীরে ধীরে এগোলাম আমি। তখনও আমি নিজেই জানি না কি ভবিতব্য আমার জন্য অপেক্ষা করছে। সেই মহাশ্মশান খুঁজতে খুব একটা বেশি অসুবিধা হলো না। যখন সেই স্থানে পৌঁছলাম তখন বেশ বেলা হয়েছে। চারদিকে শুধু ধুধু করছে খোলা মাঠ। এদিকে ওদিকে বড় গাছের সমারোহ, ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় জঙ্গল আর পোড়া কাঠ এবং ছেঁড়া জামা কাপড়। আরও হয়তো খুঁজলে হাড়গোড়ও পাওয়া যাবে। শ্মশানের মাটি ধূসর রঙের বেশিটাই ছাইয়ে ঢাকা। এদিক ওদিক ঘুরে চারিপাশটা ঘুরে দেখলাম, কিন্তু বেশি খুঁজতে হলো না। শ্মশানের এক ঈশান করে একটা ছোট্ট কুঁড়ে ঘর জাতীয় জায়গা দেখতে পেলাম। দেখেই বোঝা যাচ্ছে মাটি ছাড়াও ওইগুলো মরার কাপড় দিয়ে কুঁড়ে বানানো হয়েছে।
আর তার উঠোনের সামনে মাটিতে বসে তপস্যারত এক তান্ত্রিক। তার সামনে কাঠের ধুনি জ্বলছে দাউ দাউ করে। দূর থেকে সেই আলোতেই দেখতে পেলাম তার মাথার জটা চুল এত ভাগে বিন্যস্ত আর এলোমেলো ঘন কেশমালা, তার উপর গলায় পরিহিত নরকরটির মালা। সারা শরীরে কোনো বস্ত্র নেই, শুধু লজ্জা নিবারণের জন্য খালি আছে একটি ছোট কৌপিন। শরীরময় ছাই মেখে সে বসে আছে, কপালে মহাচন্দন আর কিছু দ্বারা ত্রিশূল আঁকা। সামনে নরমুণ্ড, এখান থেকে 100 বছর আগে লোহার ত্রিশূল পোঁতা ওনার সামনে। দূর থেকে দেখেই কেমন জানি না গা ছমছম করে। কাছে আসলে তো ভয় করবেই, কিন্তু আমার মনের মধ্যে তখন ভয়ের বদলে যেটা ছিল তা হলো কার্যসিদ্ধি করার চিন্তা। কিছু কিছু মানুষকে দেখলেই অনেকটা চিন্তার উদ্ভব হয়। ওনাকে দেখেও আমার তাই মনে হলো। আমি একবার তান্ত্রিকের কাছে গিয়ে মাটির ওপরে বসলাম, কিন্তু কোনো রকম বিরক্ত করিনি, কারণ ধ্যান ভঙ্গ হলে এরা রুদ্ররূপ ধারণ করে। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। যেমনটা আশা করেছিলাম এ হলো তার উল্টো। চোখ খুলে প্রথমেই সে আমার আপাদ মস্তক নিরীক্ষণ করে ফ্যাঁস ফ্যাঁসে কিন্তু গম্ভীর গলায় বলল, কে তুই? কি চাস এখানে? আমার নাম তারানাথ তান্ত্রিক। আমিও একজন তান্ত্রিক। আজ পথ চলতে চলতে এই গ্রামে এসে পড়েছিলাম। লোকমুখে শুনলাম এই গাঁয়ে এক শ্মশান আছে, তাই চলে এলাম রাত কাটাতে। আমার গৃহস্থ বাড়িতে আশ্রয় নিতে না ভালো লাগে না। এই সমস্ত শ্মশানেই তো সাধনা করার আসল স্বাদ পাওয়া যায়। সেই তান্ত্রিকের মুখে দেখলাম একটা হাসি। আমার কথাটা সে বিশ্বাস করেছে বুঝলাম। সে বলল, তুইও তান্ত্রিক? তাহলে তো ভালোই হলো। বস বস, আজ রাতে একটু সঙ্গ পাওয়া গেল। আমার নাম হলো অঘোরনাথ তান্ত্রিক, আর আমি বেতাল সিদ্ধ। নিম্নমানের তন্ত্রচর্চা করে এই বেতাল নামিয়ে তাকে বশ করার ক্ষমতা পেয়েছি আমি সব সাধনা করেছি, একটা রিপু ছাড়া সব রিপু জয় করেছি। আমার ক্ষমতা এখন অসীম। তা তামাক চলে তো? কলকে সাজাবো নাকি? তা নয় কেন, দিলে তো ভালোই হয়। খাওয়ার দরকার নেই, তামাকেই চলে যাবে। অঘোরনাথ তান্ত্রিক চলে গেল তার কুঁড়ে ঘরে তামাক সেজে আনতে। আমি তখন সেইখানে একা বসে বুঝলাম এই তান্ত্রিক বেতাল সিদ্ধ, আর ক্ষমতা কিছু সত্যি আছে তার, কিন্তু হয়তো একা থাকার জন্য কেউ সঙ্গী পায় না। আমায় তান্ত্রিক পেয়ে কথা বলছে, আমার তো তাতেই ভালো। আর গাঁজার নেশায় তার থেকে যত কথা বার করে নেওয়া যায় ততই ভালো। অঘোরনাথ কলকে সেজে আনতেই তাতে আগুন ধরিয়ে দিয়ে আমরা এই কথা ওই কথা হচ্ছিল। তন্ত্র সাধনা, গুরু, সব সাধনার মতো আরো অনেক গুরু কথা হলো আমাদের মধ্যে। রাত তখন ধীরে ধীরে বেড়ে চলেছিল, আর গাঁজার নেশাও বেড়ে উঠেছিল। আমি নিজে কম খাই বলে সংযত থাকি আর অল্প খাই। আসল কাজটা হলো তার মুখ থেকে কথা বার করে নেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা আমি করতে লাগলাম। এবার আমি কথায় কথায় তাকে একটা টোপ দিলাম। এত বড় তান্ত্রিক, নারীর টান টান আছে নাকি? হ্যাঁ, বলে হালকা একটু হেসেছিলাম। তার মুখের হাসি ফুটতে দেখে বুঝলাম মাছে টোপ গিলেছে। সে তান্ত্রিক বলা শুরু করলো, তা আবার হয় নাকি? তন্ত্র সাধনা করছি এত বছর, সফল হয়েছি এখন আমি বেতাল সিদ্ধ। কিন্তু আমার কিছু কামনা বাসনা বলে কিছু নেই নাকি? হ্যাঁ, তান্ত্রিক বলে সব জলে ভাসিয়ে এসেছি নাকি? আমিও তো পুরুষ, ওই সালিম মা কি জমিদারের বউয়ের ছেলে। আগের দিন ভাবলাম ও বলেছিল আমি যা চাইবো তাই দেবে। আমি তো ওর কথা মতো একজনের প্রাণ নিতে হবে বলেছিলাম, তাও নিলাম। সে মাগি আমার কথা শুনলো না। কি চেয়েছিলাম? হ্যাঁ, শুধু ওর শরীর চেয়েছিলাম, তাও মাত্র এক রাতের জন্য। দিলে না? হ্যাঁ, শেষ হয়ে যাবে ওই বংশ। কেউ প্রদীপ দেওয়ার মতো থাকবে না ওই বংশের।
সব খুইয়ে ও আবার আমার কাছে আসবে ভিখিরির মতো, ওর পরিবারের সবার প্রাণ ভিক্ষা চাইতে। তখন দেখি কি করে বাঁচায় ও নারীত্ব। হ্যাঁ, আমি এবার বুঝলাম অঘোরনাথের নেশা চড়েছে তুঙ্গে, আর তার মুখ দিয়ে তাই এই সব কথা বেরিয়ে আসছে। আর এটাই চেয়েছিলাম আমি। সে আবার কথা বলা শুরু করলো। ওই মেয়ে মানুষটার শরীর যেন শরীর নয়, নরম তুলোর মতো হাত। যখন ওর হাতে আমি পুড়িয়াটা দেব, তখন স্পর্শ হতেই আমার গা শিউরে উঠেছিল। শুধু পেতে চাইলাম ওর শরীরটা এক রাতের জন্য, শুনলো না। তার ফল ওকে পেতে হবে। কাল হলো অমাবস্যার রাত, আর কাল আবার আমি যজ্ঞ করব। আগের বার ওর বড় ছেলে মরেছে, এবার ছোটটার পালা। বেতাল কাল জাগবে, জাগবে কাল বেতাল। বলে আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো হাসছিল অঘোরনাথ তান্ত্রিক। আর আমি ততক্ষণে বুঝে গেছি আর বেশি সময় নেই। কালই ওকে আটকাতে হবে, আর বেতালের হাত থেকে রক্ষা করতে হবে সেই পরিবারকে। সেই রাতে আর তেমন কিছু কথা হলো না অঘোরনাথের সাথে। নেশার ঘোরে সে তখন শ্মশানের মাটিতেই অচৈতন্য হয়ে ঘুমিয়ে আছে। আমিও সেইখানে রাত্রি যাপন করলাম। মনে তখন চলেছে অনেক প্রশ্নের ঝড়। আর ভোরের আলো ফোটার আগেই আমি তাকে না জানিয়ে বেরিয়ে আসি ওই শ্মশান ভূমি ছেড়ে। আর এবার গিয়ে উঠি সেই জমিদার বাড়িতে। সেই মহিলা আমায় দেখে যেন প্রাণ পেলেন। আমায় থাকতে দেয়া হলো জমিদার বাড়ির একটা বড় ঘরে। আমি ওনাকে প্রতিশ্রুতি দিলাম, আমি আমার মতো পুরো চেষ্টা করব যাতে তোমার এই পুরো পরিবারের সদস্য রক্ষা পায়। আমার যত শক্তি আছে তা দিয়ে রক্ষা করব। দাঁড়াও, আর একটু চা বলে আসি। বলে তিনি উঠে গেলেন। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে, তখনও গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করে আনার জন্য বলতে। আর তখন আমার আর কিশোরীর মনে যে কি চলছে তা বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনাটা এমনই থাকে। তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে দিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, আমরা কিন্তু মানুষের সামনে কোনোদিনও সিগারেট খাই না। তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয় আর বোঝেও। মিনিট খানেক পর ও এলো বাইরে থেকে একটু গলা খাকড়িয়ে। ভেতরে এসে ঢুকতেই আমি জিজ্ঞেস করলাম, তারপর ঠাকুরমশাই কি হলো বলুন। হ্যাঁ, সেদিন জমিদার বাড়িতে সাদা চালের গরম গরম ধোঁয়া ওঠা সরু ভাত, নিজেদের পুকুরের কাতলা মাছের কালিয়া, শেষ পাতে দই আর মিষ্টি। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো ওই বিশাল কাতরার মুড়ো তারা খেতে দেয় আমায়। আসলে সেই কালের মানুষেরা ব্রাহ্মণ মানুষ বা অতিথিদের দেখলে সেবা করতে ভালোবাসত। তোমরা আজকাল শহরে কাটানো মানুষেরা বুঝতে পারবে না। আর বাড়িতে এত সুখের ছায়া আর পরিস্থিতি থাকা সত্ত্বেও তারা এত কিছু রান্না করেছিল। খাওয়া দাওয়া বেশ হলো বটে। আর খাওয়া দাওয়া সেরে বাড়ির এদিক ওদিক একটু ঘুরে দেখে নিলাম। তারপর নরম বিছানা পেয়ে শুয়ে পড়লাম। আর সাথে সাথেই ঘুম জড়িয়ে এলো আমার। এই ঘরে আমি একা, তাই ডাকার কেউ ছিল না। তাই ঘুমটা যখন বেশ গভীর হবে, তখন আমার স্বপ্নে যেন এক ডাক শুনতে পেলাম। হ্যাঁ, সে আর কেউ না, আমার খুবই চেনা পরিচিত সেই গলা। এ আমার আরাধ্য দেবী মধুসুন্দরী দেবী। মধুসুন্দরী দেবীর গলা চিনতে আমার কোনো অসুবিধা হলো না। তিনি অত্যন্ত মনোরম কণ্ঠে আমায় বলছেন, তারানাথ, তারানাথ, আমি সবটা জানি কি ঘটেছে বা ঘটতে চলেছে, তাই তোকে সাবধান করে দিতে এলাম। সামনে তোর খুব বিপদ তারানাথ, আর আমি তোর বিপদের কথা জেনে আসবো না তা হয় না। সেই তান্ত্রিকের ব্যাপারে যা জানিস তা কম, তার ক্ষমতা কিন্তু অনেক বেশি। কারণ সেই তান্ত্রিক হলো বেতাল সিদ্ধ, তুই তা আগেই জানিস। আর বেতাল কোনো সাধারণ অপশক্তি নয়। একটা বেতালকে যদি কাউকে মারার জন্য আহ্বান করা হয়,
সে তার মৃত্যু না ঘটিয়ে সে ফেরে না। আর সেই বেতাল নামানোর প্রক্রিয়া অনেক কঠিন, তা সাধারণ তান্ত্রিক পারে না। কিছু নিম্নমানের তান্ত্রিক শুধু পারে সেই বেতাল আহ্বান। আজ অব্দি বেতালের হাত থেকে কেউ নিস্তার পায়নি। আর সেই অঘোরনাথ তান্ত্রিক যদি জানতে পারে তুই ওদের রক্ষা করছিস, তবে তোকেও শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তাই যতটা পারবি সাবধানে থাকিস তারানাথ। আর তোর উদ্ধারের এই পথ তোকেই বার করে নিতে হবে। আমি শুধু সাবধান করে দিয়ে গেলাম। দেবী, আপনি আমায় বিপদের কথা বললেন, কিন্তু তার থেকে কি করে উদ্ধার পাবো তা বলে যান দয়া করে। দেবী একটু হেসে বলল, সময় আসুক, সব তোকে নিজে থেকেই খুঁজে নেবে। তোর বিপদ থেকে উদ্ধারের পথও সময় দেখাবে। কিন্তু আমি একটা কথা বলে দিলাম, তোর গুরুমা মাতুপাত্রীর কাছে যে অপশক্তি প্রতিহতকরণ যজ্ঞ শিখেছিলি তা মনে কর, সেটাই তোকে বাঁচাবে। মনে রাখিস আমার কথা। আমি জানি তারানাথ, পারলে তুই পারবি ওই অসৎ তান্ত্রিক থেকে ওই মানুষগুলোকে রক্ষা করতে। মা মহামায়ের আশীর্বাদ তোর সাথেই থাকবে। তুই এগিয়ে যা তারানাথ। এইটুকু বলে দেবী মিলিয়ে গেলেন। হঠাৎ করেই যেন স্বপ্নের মধ্যে যেমন দেবী দর্শন দিলেন সেইভাবেই চলে গেলেন। উনি চলে যাওয়ার সাথে সাথেই আমি ধড়পড় করে ঘুম থেকে উঠে বসি। ঘুমটা ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে আমি এই মাটির ঘরেও একটা সুন্দর চন্দন কাঠের সুগন্ধ পেলাম। আর নিজের বিছানার মাথায় একটা জুঁই ফুল পড়ে থাকতে দেখে বুঝলাম, হ্যাঁ, মধুসুন্দরী দেবী সত্যি এসেছিলেন তার জানান দিতে। এই সব তারই প্রমাণ। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম সত্যটা জানানোর জন্য। সেই দিন আর দুপুরে ঘুম হয়নি। উঠে পড়লাম বাইরে দাওয়ায়। সারাদিন ধরে কিছু ভাবছি, কিভাবে এই উদ্ধার করবো এই অপদেবতার অভিশাপ থেকে। তার কারণ আজই অমাবস্যার রাত, যা করার এর মধ্যেই করতে হবে। আমি প্রথমেই সেই দিনই পুরো বাড়িটার বাইরে গঙ্গা জল ছড়িয়ে দিই, আর এক বন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেলি বাড়িটাকে, যাতে সে আর কারো ক্ষতি সাধন না করতে পারে। আর আজ অমাবস্যা, আমি অপশক্তি আহ্বান প্রতিহত করণযজ্ঞর আয়োজন করব, যা আমি মাতুপাগলির কাছে শিখেছিলাম বীরভূমের শ্মশানে। আর সেই যজ্ঞ দ্বারা যে কোনো অপশক্তিকে তার উৎসে ফেরত পাঠানো যায়। আর একবার যদি কোনো মহাপিশাচের আহ্বান করা হয়, তার ফেরত পাঠানো বা বন্দি করার মন্ত্র আমি জানতাম। আমি জমিদার বৌমাকে বলি, শোনো মা, তোমায় আমি যে যে জিনিস আনতে বলবো আজ পারলে রাতের আগে জোগাড় করে দাও লোক দিয়ে। আর আজই আমি যজ্ঞে বসবো, কারণ আজই সেই তান্ত্রিক তোমাদের ক্ষতি করতে পারে। মহিলা হাত জোর করে বললেন, আপনার যা যা দরকার আপনি সব বলে দিন, আমি আমাদের চাকরকে দিয়ে আনিয়ে রাখবো। আপনি বলুন, কিন্তু যে করেই হোক আমার পরিবারকে রক্ষা করুন ঠাকুরমশাই। আচ্ছা, কিছু জিনিস আমি এখনই বলে দিচ্ছি, তা জোগাড় করো। বাকি যা তোমরা পাবে না তা আমি সাথে সাথেই এনেছি। আর যত তাড়াতাড়ি পারবে তা করো। আমি বলে দিলাম যে জিনিসগুলো। তার মধ্যে ছিল সাদা তিল, কালো সর্ষে, একটা দাঁড় কাকের পালক, কিছুটা কোনো প্রাণীর রক্ত, যজ্ঞ করার জন্য ঘি, আর শ্যাওড়া গাছের শুকনো কাঠ, এই সমস্ত কিছু। আর আমি যজ্ঞের জন্য একটা সঠিক জায়গা নির্ধারণ করি। বাড়ি পিছনে জমিতে একটা বড় শিমুল গাছ ছিল, তার নিচেই সমস্ত যজ্ঞের প্রস্তুতি নিই আমি। আর যা যা জিনিস আনতে বলা হয়েছিল সবটাই জোগাড় করে আনা হয় তাড়াতাড়ি আমার জন্য। আমি জানি সেই তান্ত্রিক ঠিক মাঝরাতে অমাবস্যা তিথি পড়লেই তবে আহ্বান জানাবে সেই বেতালকে। তাই তার আগে থেকেই প্রস্তুত ছিলাম আমি।
আর আমার মন্ত্র ভেদ করে কোনো অপশক্তি সাহস নেই এই বাড়িতে ঢোকে, কারণ বাড়িটা আগেই আমি বন্ধন মন্ত্র দ্বারা বেঁধে দিয়েছি। তাও বাড়ির সবাইকে আমি বলে দিলাম, যাই হয়ে যাক, আজ রাতে কেউ দরজার বাইরে পা রাখবেন না। সেই দিন রাত নামলো ধীরে ধীরে, নিঝুম অন্ধকার রাত। আমি সেই গাছতলায় অপেক্ষা করছি সঠিক সময়ে। অপেক্ষা করতে করতে সঠিক সময় উপস্থিত হলো। আমি সাদা তিল দিয়ে একটা 5 কোণা বিশিষ্ট তারা অঙ্কন করে তার বাইরে একটা বৃত্ত অঙ্কন করলাম। তারপর পাত্রতে সাজিয়ে রাখলাম সমস্ত জিনিস। সাজিয়ে রাখলাম কাঠ আর 1 বাটি রক্ত। রাত গভীর হলে নিজের আরাধ্য দেবীকে প্রণাম সেরে এবার আমি যজ্ঞে বসলাম। আমি চোখ বন্ধ করে আমার মন্ত্র পড়া শুরু করলাম, আর একের পর কাঠ আগুনে দিয়ে চলেছি আর ঘি ঢালছি। কাঠ জ্বলার শব্দ আমার কানে আসছে, ফটফট শব্দ করে আগুনে কাঠ পুড়ে চলেছে। এমন সময় কোথা থেকে যেন দূরে এক শিয়ালের ডাক শোনা গেল। কতক্ষণ সেইভাবে যজ্ঞ করেছি তার হিসাব নেই, কিন্তু প্রায় ঘন্টা খানেক পর আমার চারপাশে যেন এক ঝড় উঠল। যজ্ঞ শুরু করার আগে আকাশে মেঘ ছিল না, তাহলে কোথা থেকে এলো এই ঝড়? চারিপাশে হাওয়া দাপটে গাছপালার ডাল ভাঙা শব্দ হচ্ছে, আর তার মধ্যে এদিক ওদিক কাঁপিয়ে শোনা যাচ্ছে এক মহা অট্ট হাসি। এই হাসিটা এত ভয়ানক যে গায়ে রক্ত বরফ হয়ে যায়। আমি এত ভয়ানক শক্তির সামনে ভয় পাইনি এবং আস্থা হারাইনি, কারণ যে বেতাল শক্তির আহ্বান করেছে সেই অসৎ তান্ত্রিক শুধু তার লালসা মেটাতে তাকেও হার মানতে হবে শুভ শক্তির কাছে। এইটুকু ছিল আমার বিশ্বাস। কিন্তু তৎক্ষণাৎ একটা কৎসিত কালো চেহারা, প্রায় একটা বাড়ি সমান উঁচু অপশক্তির আগমন ঘটে। অন্ধকারে তার শরীরটা যেন মনে হয় এক কালো বিশাল আকৃতির দৈত্য, আর তার চোখের থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। এত ভয়ানক জিনিস আমি কোনো দিন দেখিনি। অনেক পিশাচিনী নিজের চোখে দেখেছি, কিন্তু এটা যেন অতি ভয়ানক। এই হলো সেই বেতাল। সে বারবার আঘাত করে ভাঙতে চাইছে আমার সৃষ্টি করা বন্ধন মন্ত্র দ্বারা সৃষ্ট বলয় যা বাড়িটিতে রয়েছে, আর সে বারবার সেটিতে আঘাত হানছে। আমি দেখলাম আরেকটু জোর দিলেই হয়তো সেই বলয় দুর্বল হয়ে পড়বে, তাই নিজেকে প্রস্তুত করে নিলাম বড় কিছুর জন্য। ততক্ষণে আমার যজ্ঞ শেষের পথে। মা মহামায়ার নাম করে আমি তৎক্ষণাৎ সেই যজ্ঞকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলাম 1 বাটি রক্ত। আগুন নেভার বদলে দাউ দাউ করে জ্বলে উঠল। সেই বেতাল এগোনোর আগেই তৈরি হয়ে গেল এক বলয়, যা পুরো জায়গাটা জুড়ে এক সুরক্ষা ক্ষেত্র তৈরি করলো। পুরো বাড়ি জুড়ে সেটা অবস্থান করছে। সেই বেতাল চেষ্টা করলো এই বলয় অতিক্রম করে ঢোকার, একবার নয় বহুবার। সে তখন বারবার প্রতিহত হয়ে আমার দিকে ক্রুদ্ধ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমি বললাম, আমার বিশ্বাস কখনো ভুল হয়নি, আর অশুভ শক্তির জয় হলে যে পৃথিবীর নিয়মেরই উল্লঙ্ঘন হতো, আর আমি তা হতে দিতে পারি না। ফিরে যা, তুই ফিরে যা। আমি তখন নিজের চোখে দেখলাম সেই বেতাল অট্ট হাসিতে এগিয়ে যেতে লাগলো আকাশের পানে। ধীরে ধীরে চারিপাশ শান্ত হয়ে এলো। ততক্ষণে ভোর হবে হবে করছে, আকাশে আলোর দেখা পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে আমি নিজের কাজ শেষ করে ফিরে এলাম জমিদার বাড়িতে। আমি সেই মহিলাকে বললাম, আর কোনো ভয় নেই মা, আপনিও আপনার পরিবারের সবাই এখন নিরাপদ। এখন আর কোনো অপশক্তি আপনাদের কিচ্ছু করতে পারবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আর ঈশ্বরকে স্মরণ করুন। লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে বিপদে ফেলে তা হয়তো আপনি বুঝে গেছেন। এবার থেকে জীবনে এটা সব সময় মনে রাখবেন। আপনি আপনি আমাদের বাঁচালেন ঠাকুরমশাই। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব তার সত্যি কোনো ভাষা নেই আমার কাছে। সবই ঈশ্বরের ইচ্ছা, কিন্তু এবার যে আমায় ফিরে যেতে হবে। আমার গিন্নি অপেক্ষা করছে বাড়িতে আমার জন্য, কিন্তু তিনি কিছুতেই আমায় ছাড়তে রাজি নন, আর প্রচুর টাকা পয়সা দিতে চাইল আমায়। সে ওই টাকা পয়সার ওপর আমার লোভ ছিল না। আমি সামান্য কিছু টাকা নিলাম নিজের রোজগার হিসেবে গিন্নিকে দেখাবো বলে। কিন্তু সেই দিনই আমি বাড়ি ফেরার আগে
ওদের বাড়িতে খবর আসে যে অঘোরনাথ তান্ত্রিক ছিল, তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে শ্মশানে। তা কেন ঠাকুরমশাই? উনি তো সাধক ছিলেন, তবে ওনার মৃত্যু ঘটল কিভাবে? কিশোরী, এই সহজ জিনিসও ধরতে পারলে না? সেই বেতাল এত ভয়ানক প্রেত, সে যদি তার কাছ থেকে প্রতিহত হয়ে ফিরে আসে, তবে গিয়ে হত্যা করে তার সাধককেও, যে তাকে আহ্বান করেছিল। তারানাথ গল্প বলা শেষ করে হাতে তুলে নিল একটা পাসিংশ। তারপর তাতে আগুন ধরিয়ে দিয়ে রাজার মতো এক সুখ টান দিল আর একটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ছাড়ল। আমরা এবার ঠাকুরমশাইয়ের কাছে বললাম, ঠাকুরমশাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের উপহার দেওয়ার জন্য। আজ তাহলে উঠি, কেমন? গিন্নি আবার চিন্তা করবে। তারানাথ একটু হাসলেন, তারপর বললেন, এসো কিন্তু আবার। আমি আর কিশোরী দুজনেই বেরিয়ে পড়লাম মটলেনের বাড়ি ছেড়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি তারানাথ মানুষটার মধ্যে কিছু তো আছে। তার ওই বন্ধ ছোট অন্ধকার ঘরটা যেন আমাদের জন্য একটা অদ্ভুত জগৎ। যতক্ষণ সেখানে থাকি আমরা তখন বিরাজ করি সেই জগতে। কিন্তু সেই মটলেনের ফুটপাতে এসে সবকিছু শহরের ডামাডোলে কেমন যেন ফিকে ফিকে মনে হয়। আবার পরের ছুটির অপেক্ষা, কবে আবার যাব মটলেনে তারানাথের সেই বাড়ির উদ্দেশ্যে। আবার অপেক্ষা একটা সপ্তাহের। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প অভিশপ্ত ভোগ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।